তো আমাকে বাসার থেকে ফোন, আম্মুর ফোন, আমি ফোনটা রিসিভ করছি, সরি আমি ফোনটা কেটে দিয়ে ব্যাক করছি। তো এরপর আম্মু বলছে কোথায় জানা যায়? আমি তো পুরো লজ্জায় পড়ে গেছি। আমি বলতেছি না, আমি জানা যায় যেতে পারি নাই। বলছে কেন যাওনি? জবাবদিহিতার ভাষা, তার ভাষাটা ছিল জবাবদিহিতার, কেন যাওনি? এরপর আমার প্রতিষ্ঠানের ব্যাপারে জিজ্ঞেস করেছে, প্রতিষ্ঠান থেকে কেউ যায়নি? বলছে প্রতিষ্ঠান তো বন্ধ, ওইভাবে আসলে আমি বলতে পারছি না, যে হয়তো কেউ গেলে আলাদাভাবে গেছে, কিন্তু ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ওরকমভাবে যাওয়া হয় না। বললো যাওয়া উচিত ছিল, যাওয়া দরকার ছিল। কিন্তু সে কাঁদতেছে, সে কাঁদতেছে। পরবর্তীতে আমি আব্বুর সাথে কথা বলে বিষয়গুলো জানলাম যে সে প্রত্যেকটা নামাজের পরে তার মাগফিরাতের জন্য কাঁদতেছে, এবং সে আমাকে বলছে যে আমার সন্তান একমাত্র ছেলে তুমি, তো এখানে যদি তুমি থাকতে তো আমার মনে হয় এখানে যেমন লাগতেছে সেম লাগতো, আমি আলাদা করতে পারছি না। আমি বলছি এমন একজন নারীর কথা যেই নারী রাজনীতি বোঝে না, যে নারী কি বোঝে না? রাজনীতি বোঝে না। কিন্তু তার সেই কথাগুলো সে শুনেছে, সেই কথাগুলো শুনেছে, যেই কথাগুলো সে বাংলাদেশের জন্য, এই ভূমির জন্য বলেছেন, তার ভাষায় তাওহীদের ভূমির জন্য বলেছেন। সে একটা দুয়ার ভিতর বলেছে, তাওহীদের ভূমির কথা বলেছেন। তো এই জন্য বলছি, তার ভাষার থেকে নিয়ে বলতেছি, এই তাওহীদের ভূমির জন্য তিনি কি করেছেন? কথা বলেছেন। এই ভূমির জন্য তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোই তাকে মানুষের কাছে আপন করে দিয়েছে। আমি মনে করি একজন মা না, আমি মনে করি এদেশের লক্ষ লক্ষ মার অবস্থা হচ্ছে এমন। তো এজন্য আমি বলতে চাচ্ছি যে উসমান হাদি কি করে মানুষের এই পর্যন্ত পৌঁছে গেল, তার পেছনে বড় একটা কারণ হচ্ছে যে মানুষের যে চাহিদা, মানুষের যে ইচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা, এটা সে ধারণ করতে পেরেছিল, এবং সেটাকে সামনে রেখেই সে কথা বলেছে। এবং তার কথাগুলো শুধু কথা ছিল না, তার কথাগুলো কি ছিল না? শুধু কথা ছিল না। তো সেটা কি ছিল আসলে? দেখেন, উসমান হাদির আলোচনার ভিতর কি ছিল সেটা যদি আমরা বুঝি, তাহলে জনগণের চাহিদা বুঝতে পারবো। উসমান হাদি কথা বলেছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। উসমান হাদি কথা বলেছিল দিল্লির যে আগ্রাসন, বা এক কথায় যদি আপনি বলেন ফরেন আগ্রাসন, যেটা এই ফরেন আগ্রাসন নিয়ে কি করছেন উনি ভোকাল হয়েছেন, উনি কথা বলেছেন। এরপরে উনি কথা বলেছেন এন্টি ফ্যাসিস্ট, এন্টি ফ্যাসিস্টের জায়গা থেকে উনি কথা বলেছেন, এন্টি হাসিনার জায়গা থেকে উনি কথা বলেছেন। অর্থাৎ আপনি যদি বলেন তাহলে টোটাল যে মুজিববাদ, যেটা বিগত আমলে বাংলাদেশকে বিভক্ত করেছিল, স্বাধীনতা পক্ষ বিপক্ষ এই জায়গা থেকে বাংলাদেশকে বিভক্ত করেছিল, বিভক্ত করে এরপরে তাদের উপর সেই ওয়েস্টের যে রুল, ডিভাইড অ্যান্ড রুল, সেটাকে চাপিয়ে দিয়েছিল, জনগণকে ভাগ করে তারপর শাসন করেছিল, দুই ভাগে ভাগ করে। তো উসমান হাদির আলোচনার ভিতর মৌলিকভাবে এই বিষয়গুলো ছিল। অপরদিকে তার আলোচনার ভিতর কি ছিল? প্রচলিত যে পলিটিক্যাল যে ভায়োলেন্স, তার এগেনিস্টে তার অবস্থান ছিল। আমি এটা বোঝাচ্ছি, সেটা হলো যে আওয়ামী লীগ আসলে বিএনপির বিরুদ্ধে অবস্থান, বা বিএনপিকে শেষ করতে হবে, বা বিএনপি আসলে আওয়ামী লীগকে শেষ করতে হবে, এই যে পলিটিক্যাল যে প্রচলিত যে ভায়োলেন্সটা, এটার এগেনিস্টে সে ছিল। এটা আপনি বুঝতে পারবেন তার একটা কথা থেকে, যে সে বলছে যে আমি আমার শত্রুর বিরুদ্ধেও ইনসাফ চাই, শত্রুর ক্ষেত্রেও আমি কি চাই? আমি আমার শত্রুর ক্ষেত্রেও ইনসাফ চাই। অর্থাৎ সে ইনসাফকে ধারণ করেছিল। ইনসাফ নিয়ে আমি সামনে একটু কথা বলবো, এটা প্রশ্নের ভিতর চলে আসবে এটা। তাহলে একদিকে পেলাম যে সে কথা বলেছে কি নিয়ে? একদিকে কথা বলেছে সাম্রাজ্যবাদ নিয়ে, একদিকে কথা বলেছে ভারত বিরোধিতা নিয়ে, একদিকে কথা বলেছে সে ফ্যাসিস্ট বিদ্বেষিতা নিয়ে, একদিকে কথা বলেছে
সে এন্টি হাসিনার জায়গা থেকে। তো এই বিষয়গুলো ছিল তার আলোচনার ভিতর। অপরদিকে আমরা দেখেছি যে তিনি ইনসাফের কথা বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বলেছেন, আর যেটা বললাম যে তিনি তার শত্রুর ক্ষেত্রেও কি চেয়েছেন, ইনসাফ চেয়েছেন। এখন এইগুলো ছিল মৌলিকভাবে জনগণের কি আকাঙ্ক্ষার জায়গা, জনগণের মনের কথা, জনগণের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এগুলোই যে জনগণের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বা জনগণের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল, এটা আপনি কি করে বুঝতে পারছেন? যে জনগণ যে আগ্রাসন বিরোধী ছিল, জনগণ যে কি বলে এই ইসের কি বলে এটা ইনসাফের পক্ষে, সাম্রাজ্যবাদের বিপক্ষে, তো এই বিষয়টা আসলে আপনি কিভাবেই করছেন। দেখেন, উসমান হাদিকে যদি আপনি এই জায়গা থেকে আলাদা না করেন, অর্থাৎ এই কতকগুলো বিষয়কে যদি আপনি আলাদা না করেন, তাহলে উসমান হাদির ভিতরে আলাদা কোনো বিষয় ছিল না। অন্য সব বিষয়গুলো অন্যদের মতোই, অন্য সব বিষয়গুলো কি অন্যদের মতোই। তাহলে তার ভিতর থেকে আলাদা বিষয় কি ছিল? আলাদা বিষয় কি ছিল বলছি? ইনসাফের বিষয়গুলো ছিল এবং সে আগ্রাসন বিরোধী ছিল। এবং সে এই অবস্থানটাকে এমনভাবে ধারণ করেছে যেই জায়গা থেকে অন্য কেউ ধারণ করতে পারে না। এটা আমি সেইটা জায়গা থেকে বলতেছি যে আপনি বলতে পারেন যে এই কথাগুলো তো অন্য অনেকেই বলছে, অন্য অনেকেই বলছে, তো এই কথাগুলোই যে তাকে আলাদা করেছে জনগণের কাছে, এটা কেন বলছেন? এর উত্তর হচ্ছে আসলে অন্য কেউ সেইভাবে ধারণ করতে পারে না। দেখেন, একটা উদাহরণ দেই আপনাকে। যখন জুলাই গণ অভ্যুত্থান হলো, তখন একটা স্লোগান ছিল, কি বলেন তো? দিল্লি না ঢাকা। তো পরবর্তীতে যারা জুলাইকে সামনে রেখে রাজনীতিতে নেমেছিল, কারা বলেন তো? এনসিপি। এনসিপি কি তাদের এই আদর্শটাকে উসমান হাদির মতো মজবুতভাবে ধারণ করতে পেরেছে? হ্যাঁ, উসমান হাদির মতো মজবুতভাবে ধারণ করতে পারে নাই। আচ্ছা বলেন তো, উসমান হাদির জনপ্রিয়তা আর এনসিপির জনপ্রিয়তা, কার জনপ্রিয়তা জনগণের কাছে বেশি হওয়ার কথা ছিল? এনসিপির। কিসের কারণে? কারণ তারা জুলাই পরবর্তীতে জুলাইকে ধারণ করে রাজনীতিতে নেমেছিল। তাহলে জুলাইয়ের যে গণজোয়ার, জুলাইয়ের যে গণজোয়ার, সেই গণজোয়ারের সিম্পিতিতে তাদের নেওয়া দরকার ছিল, কিন্তু তারা এটা ধরে রাখতে পারে নাই। কিসের কারণে? কারণ তারা জুলাইয়ের ওই স্পিরিটটাকে সেইভাবে ধারণ করতে পারে নাই। জুলাইয়ের স্লোগানকে তারা মজবুতভাবে ধারণ করতে পারে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি দেখেন যে এটা জনগণের আকাঙ্ক্ষা না হয়ে আপনি কি বলবেন? যখন জনাব উসমান হাদির জানাজা হচ্ছে, জানাজার ভিতরে স্লোগান কি ছিল বলেন তো? দিল্লি না ঢাকা। এই স্লোগানটা কিসের জন্য? এটা কি আগ্রাসন বিরোধী স্লোগান নয়? এটা আগ্রাসন বিরোধী স্লোগান। তো আমি এই জন্য বলতেছি যে সে মৌলিকভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে রাজনীতি করেছে। জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে কি করেছে? রাজনীতি করেছে, যেই জায়গা থেকে অন্য কেউ সেইভাবে রাজনীতি করতে পারে না। এখন একটা বিষয় আমরা একটু আলোচনায় যাই, সেটা হলো যে একদিকে আমরা দেখতেছি দিল্লির আগ্রাসন বিরোধিতা, আর একটা হলো ওয়াশিংটনের আগ্রাসন। দিল্লির আগ্রাসন আর একটা কি? ওয়াশিংটনের আগ্রাসন। আমাদের দেশে যারা কথা বলেছেন, এবার আপনাদের সেই প্রশ্ন হয়তো আসতে পারে যে দিল্লির বিপক্ষে তো আমরা কথা বলছি, বা অন্যান্য অনেক রাজনৈতিক দল কথা বলছে, বা বিভিন্ন জায়গাতে কথা বলছে। দেখেন, আমি আপনাকে কয়েকটা পয়েন্ট মনে করাই দিই। যারা কথা বলছে তাদের কথার ভিতর কিন্তু আমরা এটাও পাচ্ছি যে আমরা আমাদের প্রতিবেশীকে খারাপ রেখে, আমরা এত বড় প্রতিবেশীকে খারাপ রেখে আমরা ভালো থাকতে পারবো না। এটা একটা রাজনৈতিক দলের কথা। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে যে কোনোভাবে আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো কি করেছে? ইন্ডিয়ার প্রতি একটু কি দেখিয়েছে? নমনীয়তা দেখিয়েছে, যেটা জনগণ কোনোভাবেই চায় না। জনগণ এটা কোনোভাবেই চায় না, কোনোভাবেই তারা। কারণ তারা এমন প্রতিবেশী যারা আমাদের থেকে নিয়েছে এবং চুষে খেয়েছে এবং সর্বদা এই ভূমির বিপক্ষে কাজ করে যাচ্ছে। সামান্য বিষয়কে কেন্দ্র করে
তারা সবসময়ের জন্য এই ভূমির বিপক্ষে, এর বিরুদ্ধে কিভাবে মানে উস্কানিকে উস্কে দেওয়া যায় বা মানে এখানে কিভাবে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, এই বিষয়গুলোতে সে আগের থেকেই লিপ্ত ছিল এবং জুলাই পরবর্তীতে সে এতেই লিপ্ত রয়েছে। কখনো কখনো তারা দেখেন তাদের সেখানে কি পরিমাণ মুসলিম নির্যাতন হচ্ছে। ইভেন আপনি যদি সেইভাবে, আমি গতকালকেও দেখলাম তাদের কয়েকটা সংবাদ মাধ্যমে এবং তাদের নেতাদের বক্তব্য দেখলাম যে মমতা যে পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তারা বলতেছে জঙ্গি। কিসের কারণে? কারণ সে হিন্দুত্ববাদকে, সে নিজে হিন্দু, কিন্তু আমরা আগেই বলেছি এটা যে হিন্দু এবং হিন্দুত্ববাদ এক জিনিস নয়। আমরা যখন কথা বলি তখন কি হিন্দুদের বিপক্ষে কথা বলি নাকি হিন্দুত্ববাদের বিপক্ষে কথা বলি? হিন্দুত্ববাদের বিপক্ষে কথা বলি। আপনারা দেখেছেন, এই বিষয়টা বোঝার জন্য আরো বলি, তা হলো যে যখন ফিলিস্তিনের উপর ইসরায়েল নির্যাতন চালাচ্ছে, তো ইসরায়েলের ভিতর দুইটা পক্ষ আছে, ইহুদিদের ভিতর দুইটা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহুদি, আর একটা হলো জায়নিজম, অর্থাৎ মানে ইহুদিবাদ। তো আমাদের মৌলিক অবস্থান ইহুদিবাদের বিপক্ষে। কিসের বিপক্ষে? ইহুদিবাদের বিপক্ষে। আমাদের অবস্থান হিন্দুত্ববাদের বিপক্ষে। তো মমতা হিন্দুত্ববাদকে ধারণ না করার কারণে, হিন্দুত্ববাদকে ধারণ না করার কারণে তাকে কি বলতেছে? এই জাতীয় আরো অনেক বক্তব্য রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন এটা। তো বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো যে এই যে প্রতিবেশীর কথা বলতেছি, আজকের অনেক রাজনৈতিক দল এই প্রতিবেশীকে বলতেছে যে এত বড় প্রতিবেশীকে খারাপ রেখে নিজে ভালো থাকা যায় না। এটা জনগণের কথা নয়, এটা আপনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে। এই রাজনীতি আপনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা আপনার এটা বুঝতে সহজ হবে। আচ্ছা, একজন মানুষ সে বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, কিন্তু দীর্ঘ 17 বছর সে রাজনৈতিক জায়গা থেকে সে দূরে রয়েছে। রাজনৈতিক জায়গা থেকে সে কি রয়েছে? দূরে রয়েছে। একেবারে রাজনৈতিক শিরোনাম থেকে সে কোথায় রয়েছে? দূরে রয়েছে। টোটালি তাকে দূরে রাখা হয়েছে যে কোনোভাবে। আর যা কিছু তার ব্যাপারে আলোচনায় আসছে সেগুলো হচ্ছে তার বিপক্ষে। আজকের যেই সমস্ত মিডিয়াগুলো চাটুকারিতায় লিপ্ত হয়েছে, এই মিডিয়ার কেউই ছিল না তার পক্ষে। 2-1 জন, যা এসব চাটুকার মিডিয়া, এসব চাটুকার। এই চাটুকারকে যদি তারেক রহমান চিহ্নিত করতে না পারেন, তাহলেও উনি এই দেশের জনগণের পালস বুঝে রাজনীতি করতে পারবেন না। এটা আমি স্পষ্ট করে দেই। তো এই যে সুখের দিনে বন্ধু সাজা এই মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কি এতদিন ছিল না এখানে? কি করেছে? তাদের সব কিছু জনগণের সামনে এখন রয়েছে। এগুলো একটু খোঁজ নিলেই পাওয়া যাবে যে কোন জাতীয় কার্টুন তার বিপক্ষে চেপেছে, কোন জাতীয় অভিযোগগুলো তার বিপক্ষে দিয়েছে। কিন্তু তার একটা কথা স্পষ্ট ছিল, সেটা হলো যেটা জনগণ দেখেন ওই সময় আলোচনা করেছে, এবং ওই সময় সব থেকে বেশি জানাজার সবাই যে শব্দটা বেশি আলোচিত হয়েছে তা হলো আপসহীন নেতা। তাকে কি বলা হয়েছে? আপসহীন নেতা। দেখেন, আপসহীন এই কথাটা বারবার কেন আসছে? জনগণ কেন এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে? বুঝতে পেরেছেন কেন? কারণ জনগণ এই জাতীয় ক্ষেত্রে যারা আমার এই ভূমির বিপক্ষে, যারা সর্বদা এই ভূমির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, এমন কারোর সাথে জনগণ আপোষ চায় না। এদের সাথে কি চায় না? আপোষ চায় না জনগণ। এটা জনগণের চাওয়া নয়। আপনি দেখেন ওনার আরেকটা বক্তব্য রয়েছে, সেটা হলো যেটা জনগণ ওই সময় বেশি আলোচনা করেছে, সেটা হলো যে বিদেশে আমাদের বন্ধু রয়েছে, আমাদের প্রভু নেই। বিদেশে আমাদের কোনো কি নেই? আমাদের কোনো প্রভু নেই। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, এটাও কিন্তু আলোচনা হয়েছে। আমি মনে করি জানাজার সময় বাংলাদেশের ইতিহাসে হয়তো সব রেকর্ড কি করেছে? ভঙ্গ করেছে। এর পিছনে বড় কারণ হচ্ছে তার এই বিদেশের প্রভুদের বিপক্ষে কথা বলা। বিদেশের প্রভুদের বিপক্ষে কথা বলা, রাজনৈতিক জায়গা থেকে বা তার রাজনৈতিক পলিসি কি ছিল এ ব্যাপারে আলোচনা, ভিন্ন আলোচনা ভাই, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি বলছি জনগণের আকাঙ্ক্ষার কথা,
জনগণের চাহিদার কথা বলতেছি, যে জনগণ কি চাই। আপনি এদেশে রাজনীতি করতে হলে আপনাকে জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের পালস আপনাকে বুঝতে হবে। আপনাকে অবশ্যই জুলাইয়ের আগে 47কে অবশ্যই ধারণ করতে হবে। যদি আপনি, যেটা ওসমান হাদি বলেছিল, 47-এর কথা সে বারবার বলেছে, 47-এর কথা সে বারবার বলেছে, এবং বলেছে 47 না হলে আমরা হতাম না, 47 না হলে 71 হতো না। সুতরাং 71কে মূল্যায়নের আগে আপনার 47কে মূল্যায়ন করতে হবে। কিন্তু আজকের এই সেকুলাররা 47কে মূল্যায়ন করবে না, কারণ 47-এ তাদের বাপদাদারা কোথায় ছিল? 47-এর সময় তাদের বাপদাদারা মৌলিকভাবে ইংরেজদের পা চেটেছিল। আর আমাদের বাপদাদারা কি করেছিল? আমাদের পূর্বপুরুষ উলামায়ে ইকরাম তখন কি করেছিল? তাদের বিরুদ্ধে জীবন দিয়েছিল। প্রত্যেকটা গাছে গাছে, দিল্লি থেকে খয়বার পর্যন্ত, সে প্রত্যেকটা গাছে গাছে উলামায়ে ইকরামের লাশ ঝুলানো ছিল। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এদেশে আপনার রাজনীতি করতে হলে অবশ্যই 47কে ধারণ করা লাগবে। এটাও ওসমান হাদিকে অন্যদের থেকে আলাদা করেছিল, কারণ সে 47কে মানে পরিপূর্ণভাবে কি করেছিল? ধারণ করেছিল। এবং সে 47-এর কথা বারবার বলেছিল, সে সিপাহী বিপ্লবের কথা বলেছিল, এবং এই জাতীয় আরও যত বিষয় রয়েছে সবগুলো, যদিও আমাদের সেটা আলোচনার বিষয় নাই, কারণ ওটা ভিন্ন একটা বিষয়। তো এটা একটা বিষয় দেখেন। তো এই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো কি করতে পারে নাই? জনগণের পালস ধরতে পারে না। তারা কথা বলেছে, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলেছে হয়তো কখনো কখনো, কিন্তু ওই যে বলেছি, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলা, আবার তাকে এই স্বীকৃতি দেওয়া যে আমাদের এই প্রতিবেশীকে, এত বড় প্রতিবেশীকে খারাপ রেখে আমরা ভালো থাকতে পারি না, এই কথাগুলো জনগণ খায় না, এই কথাগুলো জনগণ খায় না। ইভেন যারা জুলাইয়ের আন্দোলনকে ধারণ করে রাজনীতিতে নেমেছে, ওরাও এটাকে মজবুতভাবে ধারণ করতে পারে নাই, যার কারণে তারা সামনে থেকে সরে গেছে। ওসমান হাদি কি হয়ে গেছে? উপরে চলে আসছে। ওই শুরুতেই বলেছি যে জুলাইকে পরবর্তীতে সব থেকে বেশি আগলে রেখেছে যারা, তাদের ভিতরে একজনকে। আমার কথা বুঝতে পেরেছেন কি? দেখেন, তার সঙ্গে ওসমান হাদির সঙ্গে আমার বহু বিষয়ে দ্বিমত রয়েছে, সেটা ভিন্ন আলোচনার বিষয় ভাই, ভিন্ন আলোচনার টেবিল সেটা, সেখানে ভিন্ন আলোচনা হতে পারে, সেটা ভিন্ন জায়গায়। কিন্তু আমি বলেছি কি, আপনি জনগণের সমস্যাটা আপনাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। সেটা সে করেছিল, যে জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা কি। তো জনগণের আকাঙ্ক্ষা সেটা বুঝেছে যে জনগণ মৌলিকভাবে এই আগ্রাসন বিরোধী। জনগণ কি বিরোধী? আগ্রাসন বিরোধী। এখন দেখেন আরেকটা কথা বলি,